বিচিত্র অনুভবের সাগরে ভাসছে, ভাসতে ভাসতে কোন কূলে গিয়ে ঠেকবে জানা নেই, নাকি ভাসমান রয়ে যাবে। আকস্মিক দৃষ্টিভঙ্গির এরূপ পরিবর্তন কেন? সহানুভূতি, মায়া, নাকি অন্য কিছু এর নাম? আরিফ দোটানায় ভুগতে শুরু করেছে। আগে কখনো এমন স্তব্ধতা কোনো রাতেই তার মধ্যে বিরাজ করেনি। সে তো গভীর নিদ্রায় মত্ত থাকত, নিশ্চিন্তে, নির্বিঘ্নে। ঘুমের ব্যাঘাত ঘটল। বিগত 2টো রাত্রির প্রহরে নিদ্রা উবে যায়। কি যেন ভাবে, সবটা এলোমেলো। অপ্রিয় মানুষের ছবি দেখে খুঁটিয়ে খুঁটিয়ে। কখনো বিরক্ত লাগে, আবার কখনো ভালো। রাত পার হয় ঘন ঘন ফেলা দীর্ঘশ্বাসে। কাল আবার দেখা হবে, আবার নতুনভাবে তর্ক হবে। নতুন পোশাক, নতুন রূপে আরিফ পুনরায় সেই দিনের স্মৃতিচারণ ঘটাবে রাতে। স্থির থাকতে পারবে না, এসবের সঠিক কোনো জবাবও পাবে না। ছবিটি 4-5 বার দেখে ফোন পাশে রেখে চোখ বুঝল, নিজের উদ্দেশ্যে বলে উঠল, ভালো লাগে না। চোখ লেগে আসতেই স্বপ্নে এলো নাফিয়া। আরিফ সেখানে অর্ধ ঘুমে পাশে বসল। আচমকাই চুলের গভীরে হাত ডুবিয়ে বিলি কেটে দিতে শুরু করল, কিন্তু কিছু বলল না। আরিফ এই নীরবতা মেনে নিতে না পেরে মৃদু গলায় ডেকে বলে, কথা বলো। নাফিয়া শান্ত সুরে শুধায়, কি বলবো? তোমার যে ইচ্ছে। কোনো ইচ্ছে নেই। তুমি আমার চুলে বিলি কেটে দিচ্ছ যে, আপাতত এটাই ইচ্ছে। এই তো বললে কোনো ইচ্ছে নেই। হুট করে উদয় হলো। আবেশে চোখ বুজে আরিফ লম্বা নিঃশ্বাস ফেলে, নিভু নিভু স্বরে বলে, তবে ইচ্ছেটা আমার ভীষণ ভালো লাগছে। হুট করে নাফিয়ার কোলে মাথা রাখল আরিফ। এটা তার অবচেতন মনের ইচ্ছে। মন হুট করে চাইল, আর সেটার পূর্ণতা দিল সঙ্গে সঙ্গে। নাফিয়া কিছুই বলেনি, বরং হালকা কোকড়ানো চুলগুলো টেনে দিচ্ছে। আরিফে জানে এটা স্বপ্ন, এখানে যা হচ্ছে সবটাই কল্পনা। নাফিয়ার অনুভূতিহীন হাতটা নিজের হাতের মুঠোয় নেয়, প্রশ্ন করে গভীর কণ্ঠে, তুমি কি এই হাতে আমার স্পর্শ অনুভব করতে পারছো? নাফিয়া সরাসরি জবাব দেয় না। আরিফ নাফিয়ার হাতটা টেনে নিজের গালে রাখল, প্রশ্ন করল, এবার? না। আরিফ হতাশ হয়ে যায়, ইচ্ছে দ্বিগুণ হলো। এবার হাত টেনে রাখল বুকের বা পার্শ্বে, শীতল কণ্ঠে শুধায়, এখন? নাফিয়া দুদিকে মাথা দোলায়, ছোট্ট করে বলে, হৃৎপিণ্ডের বেগতিক গতিটুকু অবধি শুনল না, বুঝল না, উপলব্ধি করল না। অসহায় লাগলো আরিফের কাছে বসে তার আলগোছে অনুভূতিগুলো বুঝতে পারছে না। ইচ্ছেগুলো দ্বিগুণ থেকে 3 গুণ হয়। হাতের তালুতে রুক্ষ ঠোঁটের ছোঁয়া দিল, ফের বলল, এবারও পারছো না নিশ্চয়ই? নাফিয়া অনুভব করতে পারেনি, তবে দেখেছে। দৃষ্টি হয়ে হৃদয় অবধি গেল ছোঁয়াটুকু। কেমন যেন লাগলো তার। হুট করে উঠে গেল মেয়েটি। আরিফের মাথা বিছানায় পড়ে গেল। উঠে বসে আরিফ। নাফিয়া বলল, আজ আসি। আরিফ বেকুল গলায় শুধায়, কাল আসবে? আপনি এত অদ্ভুত ব্যবহার না করলে আসব। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে কি করব? দমিয়ে নেবেন নিজেকে? কখন সকাল হয়েছে তার হদিশ নেই, কিন্তু যান্ত্রিক অ্যালার্মটা তার সময় মতো বাজতে ভুল করল না। ঠিক 9টায় বেজে উঠেছে। আরিফ লালাভ চোখ জোড়া খুলে তাকায়। সুন্দর স্বপ্নের সমাপ্তি ঘটে এতেই। আরিফ উঠে বসে চুল খামছে ধরল। এসব স্বপ্ন না দেখলেই নয়, বেশি বেশি এগিয়ে গেছে কল্পনার মাঝেই। গোসল নাস্তা সেরে বেরিয়েছে বাইক নিয়ে। গলির মোড়ে গিয়ে দাঁড়িয়েছে। নাফিয়া কি আসবে? এই প্রশ্ন মনে আসতে না আসতেই দূর হতে দেখল সবুজ রঙের কুর্তি পরে এগিয়ে আসছে নাফিয়া। স্বপ্নে ঠিক এই রংটাই দেখেছিল সে। নাফিয়া এড়িয়ে যেতে লাগলো আরিফকে। আরিফ বাইক সামনে টেনে বলল, ঢং করবে না, বাইকে ওঠো। নাফিয়া শুনল না, যেন কেউ কিছুই বলেনি। হেঁটে যেতে লাগলো। আরিফের কপালে ভাঁজ পড়ল বিরক্তিতে। বাইক এনে দাঁড় করালো নাফিয়ার সামনে। পথ আটকে বলল, এতক্ষণ যাবত অপেক্ষা করছি, ভালো লাগে না। আপনাকে কি আমি বলেছি অপেক্ষা করতে? আরিফ ধমকের সুরে বলল, বাইকে ওঠো। আপনি এমন করছেন কেন বলুন তো?
ভালো লাগে না আমার এত জোর জবরদস্তি। আরিফ নাফিয়ার দিকে তাকালো। হুট করে মনে পড়ল স্বপ্নটার কথা। নির্লজ্জের মতো চুমু খেয়ে তার হাতে। এটা যদি নাফি জেনে যায়, দেহে অদ্ভুত শিরশির অনুভূত হলো। তেজি চোখে চেয়ে আছে নাফিয়া। আজ সম্পূর্ণ বিরক্তি প্রকাশ করেছে। আরিফ ঝড় নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল। এটা রাস্তা, আর কিছুই বলবো না, বাকিটা বুঝে নাও। জোর খাটাচ্ছেন, কিন্তু কেন বলুন তো? আরিফ বাইক স্টার্ট দিয়ে বলল, ইচ্ছা আমার। নাফিয়া হার মেনেছে, উঠে বসলো বাইকে। আরিফ আলগোসে মুস্কি হাসে। নাফিয়া পেছন থেকে বলল, আজই শেষ শুরু। আপনি একটা খারাপ মানুষ। ভালো। উফ। নাফিয়ার কথার গুরুত্ব না দিয়ে বাইক চলতে শুরু করলো। মাঝ রাস্তায় গিয়ে প্রশ্ন করলো, আরিফ, বাইকের ভয় কেটেছে তোমার? একটু একটু। পুরে কেটে যাবে আমার সাথে প্রতিদিন যাতায়াত করলে। নাফিয়া কিয়ৎক্ষণ চুপ রইল। আরিফের চোখ কখনো সামনে, কখনো লুকিং গ্লাসে। এই দৃষ্টি আবার নাফিয়ার দৃষ্টিগোচর হয়েছে খুব ভালোভাবেই। মেয়েদের মধ্যে ভিন্ন রকম শক্তি থাকে। তার দৃষ্টি পরীক্ষা করতে জানে কোন দৃষ্টি কেমন। আরিফের দৃষ্টি তার আচরণের চেয়ে বিপরীত দেখল। নাফিয়া প্রশ্ন করে বসল, আমার দিকে তাকাচ্ছেন কেন বারবার? আরিফ বিব্রত বোধ করে, কিন্তু বুঝতে দিল না। নাফিয়াকে বলল, আমার তো বয়ে গেছে, তোমাকে দেখব। আমি লুকিং গ্লাসে পিছনের গাড়িগুলো দেখছিলাম। ও আচ্ছা, আমি ভাবলাম তেরাস চোখে আমার দিকেই দেখছেন। তুমি কি আসমান ভেদ করে নেমে আসা পড়ি? পড়ি হওয়ার শখ নেই তো আমার, হতেই পারবে না। নাফিয়া ভেংসি কাটল লুকিং গ্লাসের দিকে চেয়ে। আরিফে লক্ষ্য করেছে বিষয়টা কিছু বলেনি। সে তো সত্যি নাফিয়াকে দেখছিল, খোলা আকাশের নিচে মিথ্যে কথা বলে নিজের ইমেজ পরিষ্কার করতে। ক্যাম্পাসে সে পৌঁছে গেল ঠিক সময়ে। আরিফ কিছু বলতে যাওয়ার পূর্বেই নাফিয়া হাত তুলে থামিয়ে দিল। তাকে বলল, জানি কি বলবেন। আমি যেন ক্যাম্পাস ছুটির পর আপনার সাথে যাই, তাই তো? আরিফ হেসে ফেলে বলে, হ্যাঁ। আপনার অফিস তো সন্ধ্যায় শেষ হয়, আর আমার ক্লাস বিকেলে। সেই হিসেব করে এসেছেন বাসা থেকে? জি, করে এসেছি। লাঞ্চ ব্রেকে বেরোবো। ওমা, আপনি আমাকে নিয়ে আবার বাড়ি যাবেন? সেখান থেকে আবার অফিস, আবার সন্ধ্যায় বাড়ি আসবেন? এটা কেমন হলো? তোমাকে মাথা মোটা কেন আমি বলি জানো? কেন? মুখ কুঁচকে প্রশ্ন করে নাফিয়া। আজ কি বার? কি জানি না তো। আজ বৃহস্পতিবার, বলদ মেয়ে, হাফ ডে আমার। নাফিয়া ঠোঁট গোল গোল করে বলল, ও যাও এবার। নাফিয়া চলে গেল। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন বোধ করল না। প্রতিদিন পিক অ্যান্ড ড্রপ সার্ভিস নিজ ইচ্ছায় দিচ্ছে, এতে আবার ধন্যবাদ দেওয়ার কী হলো? আরিফ তার যাওয়ার পানে চেয়ে আছে। দরজা ভেদ করে একেবারে বিলীন না হওয়া অবধি চেয়েছিল। স্বপ্নটা আবারও মস্তিষ্কে হানা দিল। ঠোঁট চেপে নিল আরিফ। লম্বা নিঃশ্বাস ফেলে বাইক স্টার্ট করে। দাদি ব্যাগপত্র গুছিয়েছেন। বাবার সাথে তুমুল ঝগড়া বেঁধেছে আজ। সে কেঁদে কেটে নাজেহাল অবস্থা, থাকবে না কিছুতেই। সিদ্দিক সাহেব খুব সাবলীলভাবে বলেছিলেন মাকে কিছুদিন গ্রামে গিয়ে থেকে আসার জন্য। তিনিও সাথে যাবেন বলেছিলেন। সেই কথার ভুলভাল অর্থ দাঁড় করেছেন জমিলা বেগম। এই রাতে ব্যাগ গুছিয়ে হাজির, কান্না করে চলেছেন। বলছেন, আমার পোলা আর আমার নাই, বউয়ের গোলাম হইয়া গেছে, আমার মতো বুড়ির ঘর থেকে বাহির করে দিতেছে। এই পোলা জন্ম দিলাম আমি, সিসি ধিক্কার। রেশমা বেগম এগিয়ে এসে বললেন, আম্মা, নাফির বাবা আপনাকে একবারের জন্য যেতে বলেনি। জসিম চাচা অসুস্থ, আপনাকে দেখতে চাইছেন, তাই আর কি। হ, আমি সবই বুঝি। আমি কি তোমার মাইয়ার খারাপ চাই? বিয়া দিতে চাইছি বলে মিথ্যা কইয়া আমারে আর আমার পোলার কাছে খারাপ বানাইলা। আমি থাকবো না এদিকে। সামনে কোনো বৃদ্ধাশ্রম থাকলে ওই দিকে চইলা যামু। আপনার কোথাও যাওয়া লাগবে না আম্মা, আমাদের সাথেই থাকুন। আঁচল দিয়ে মুখ মুছে জমিলা বেগম বললেন, তুই হইলি সব নষ্টের গোড়া। আমার পোলারে জাদুটনা কইরা নিজের বসে রাখছস। এখন আর পোলা আমারে দেখতে পারে না। সিদ্দিক সাহেব পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। মায়ের কান্নাকাটি দেখছেন, অথচ একটা কথা বলছেন না। রেশমা বেগম তার দিকে এগিয়ে গেলেন। তিনি রেশমা বেগমকে থামিয়ে দেন। বলেন, আম্মা, আপনি গ্রামে যাবেন, আমিও যাব আপনার সাথে। জসিম চাচাকে দেখে 1 সপ্তাহে ফিরে আসব। এটা আপনার বাড়ি, কেউ আপনাকে বের করে দিচ্ছে না। চুপ থাক তুই সিদ্দিক, তোর আসল রূপ আমি দেখে ফেলছি।
আমারে যাইতে দে। সিদ্দিক সাহেবের ভাবমূর্তিতে কোনো পরিবর্তন আসেনি, বরং তিনি একইভাবে আছেন। শান্ত গলায় বললেন, ঘরে গিয়ে বিশ্রাম করুন। চেঁচামেচি থামল না জমিলা বেগমের। সে বসে রইলেন ব্যাগ নিয়ে দরজার দ্বারে। তখনই কলিং বেল বাজে। সিদ্দিক সাহেব এগিয়ে গেলেন, দরজা খুলে দেখলেন আরিফ, সাদিপ আর জোহান দাঁড়িয়ে। জোহান বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, ছাদের চাবি দেয়া যাবে? আসলে আজ নাফির জন্মদিন, আমরা ছাদে বারবিকিউ করব। জোহান বলল, দেখুন আরিফ ভাই কেকও এনেছে তার জন্য। বলে জিভে কাটল জোহান। আরিফ বারণ করেছিল এটি বলতে, নিজের ভুল উপলব্ধি করতে না করতেই শব্দহীন ঘুষি পড়েছে জোহানের পিঠে। আরিফ বাঁকা হেসে দাঁড়িয়ে আছে। সিদ্দিক সাহেব হাসলেন, ঘর থেকে চাবি এনে এগিয়ে দিতে বললেন, এই নাও, বেশি রাত করো না। জি আঙ্কেল। সাদিপ বলল, আঙ্কেল আপনারাও আসুন। না না, বাচ্চাদের মধ্যে আমরা কি করব? আমি নাফিকে পাঠাচ্ছি, আর খেয়াল রেখো আজকের দিনে যেন আমার মেয়ের মন খারাপ না হয়। জোহান বলল, এটা আরিফ ভাইকে বোঝান, উনি শুধু ঝগড়া করে নাফি আপুর সাথে। পরপর আরও একটা কিল পড়ল পিঠে। হাড্ডি বোধহয় দুই একটা ভেঙে গেছে। চ্যাপটা মুখ নিয়ে ছাদে চলে গেল তারা তিনজনই। নাফিয়া জানে না ছাদে কি হচ্ছে। টুকটাক হাঁটাহাঁটির আওয়াজ পাচ্ছে। বাবা মাত্র বলেছে জোহান সাদিপ তাকে ডেকেছে ছাদে। সিদ্দিক সাহেবদের পরিবারের সাথে সাদিপ জোহানের পরিবারের সম্পর্ক খুব ভালো। এরা তিনজন একই সাথে বেড়ে উঠেছে, তাই মেয়ের ব্যাপারে এই দুজনকে বিশ্বাস করেন একমাত্র। আরিফের মধ্যে খারাপ কিছু দেখেনি তারা, প্রয়োজন হলে দেখে আসবেন, এই চিন্তায় মেয়েকে পাঠালেন উপরে। নাফিস ছাদে পা রাখতে দেখল আগুন জ্বালানোর জন্য তোড়জোড় চলছে। মধ্যে আরিফ জোহানের মাথায় চাপড় দিয়ে নিজ দায়িত্ব নিল। বলল, তোদের দ্বারা কিছু সম্ভব না। নাফি এগিয়ে গেল, জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? আরিফ ঘুরে তাকায়, মুখে আসন্ন হাসিটা গিলে ফেলল। বলল, চোখ নেই নাকি? দেখছো না আগুন জ্বালাচ্ছি? সেটা তো দেখছি, কিন্তু কি উপলক্ষে? তোমার বিয়ে, সেই উপলক্ষে। নাফি ঠোঁট কামড়ে হাসল। দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। বলল, তা আমার বর কোথায়, তাকে ডাকুন। সাদিপ জোহান হাসছে। আরিফ বাংলার পাঁচের মতো করে মুখ করে তাকালো, ফের নিজের কাজে মনোযোগী হলো। বলল, তোমাদের ছাদে জিন আছে শুনেছি, তার সাথেই তোমার বিয়ের আয়োজন হচ্ছে। জিন হলেও চলবে আমার। জোহান বলল, তুমি বিয়ের জন্য উতলা হলে কেন নাফি আপু? 18 পেরোলাম, এখনই বয়স বিয়ের। অতপর আগুন জ্বালাতে সক্ষম হলো। সে আগুনের সাথে সাথে নাফিয়ার কথার গায়ে আগুন ধরছে। আরিফ হাত ঝাড়া দিয়ে এগিয়ে গেল নাফিয়ার দিকে। বলল, খুব শখ না বিয়ে করার? হ্যাঁ, কাটকাট জবাব দিল নাফিয়া। চোখে মুখে কোনো ভয় নেই, বিয়ে নিয়ে কোনো সংকোচও নেই। হ্যাঁ বোধক উত্তর শুনে মুখ শক্ত করে সরে গেল আরিফ। বিরক্ত হচ্ছে। কার জন্য এসব আয়োজন করলো? সে তো অন্য কাউকে এক লাফে বিয়ে করতে রাজি। আরিফ চেয়ারে গিয়ে বসতে চাইলে নাফিয়া দৌড় লাগায়। আরিফের আগে গিয়ে নিজে বসে পড়ে, বলে, আপনি মাটিতে বসুন। সর, এখান থেকে বসবো আমি। না হবে না, আজ আমার জন্মদিন, আমি স্পেশাল ট্রিটমেন্ট পাবো। এমন মান মারবো একেবারে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। এই, আপনার সাহস তো কম না? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছেন? ছাদ থেকে ফেলে দেব, নিজের বাড়ির ব্যালকনিতে পঙ্গু হয়ে পড়ে থাকবেন। নাফির বাচ্চা! সিসি, কি বলেন এসব? আমার বিয়েই হলো না, বাচ্চা আসবে কি করে? নাফিয়ার এই রূপটি আগের চোখে পড়েনি, সুযোগ হয়নি দেখার। খিলখিল করে হেসে উল্টোপাল্টা বকে যাচ্ছে, সামান্য লজ্জাটুকু পাচ্ছে না। আরিফ কোমরে দুহাত রেখে কটমট করে চেয়ে রইল তার দিকে। বিনিময়ে দাঁত দেখানো পৈশাচিক হাসি পেয়েছে নাফিয়ার তরফ থেকে। আমি তোমার দাদিকে বিষয়টা জানিয়ে আসি। নাতনি বড় হয়েছে, বিয়ে করতে চায়, আবার বাচ্চাও চায়। কোনো অঘটন ঘটানোর আগে তোমার বিয়ে দেওয়া দরকার। আরিফ মিছি মিছি এগিয়ে গেল সিঁড়িঘরের দিকে। নাফিয়ার চক্ষু যুগল বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়। দৌড়ে গিয়ে কোনো উপায় না পেয়ে পেছন থেকে আরিফের টি শার্ট টেনে ধরল। আকুতি জানিয়ে বলল, দাদিকে বলবেন না প্লিজ, আমি দুষ্টুমি করছিলাম। আরিফ ঠোঁট টিপে হাসে। নাফিয়াকে আরও ভরকে দিতে একেবারে কাছে এসে দাঁড়ালো। নাফিয়া পেছনে হটে গেল, চোখ নামার সঙ্গে সঙ্গে।
আরিফের অনিয়ন্ত্রিত ইচ্ছে আর চঞ্চল হাত নাফিয়ার গাল টিপে দেয়, বলে, এখন বিয়ে আর বাচ্চা কাচ্চা নিয়ে ভাববার বয়স না। তবে হ্যাঁ, নতুন প্রেমে মজবার বয়স হয়েছে ঠিকই। নাফিয়া মুখ তুলে জবাব দেয়, প্রেম ভালো না। কে বলেছে তোমাকে? সবাই বলে, নয়তো বাবা মায়েরা কেন ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা থেকে দূরে রাখতে চায়, কেন বাজে চোখে দেখে? পয়েন্ট। দেখেছেন? তাই বললাম প্রেম ভালো না। যদি ভুলে ভালে প্রেমে পড়ে যাও তাহলে বিয়ে করে ফেলবো। কাকে? যার প্রেমে পড়বো তাকেই। নাফিয়ার কণ্ঠ স্পষ্ট, সোজাসাপটা উত্তর দিচ্ছে সাহসী নারীর মতোই। আরিফ ঠোঁট কামড়ে হেসে বলে, তাহলে প্রেম আগে নাকি বিয়ে? সেটা আমি কি করে বলবো? আইডিয়া করতেই পারো। আপনি কেন জানতে চাইছেন? আরিফ ঝড়ের বেগে নিঃশ্বাস ফেলে। ঝাপটা এসে পড়ল নাফিয়ার মুখে। হুট করে কেঁপে উঠল সে। এভাবে কেউ নিঃশ্বাস ফেলে? মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল নাফিয়া। আরিফ তার মাথায় গাঁটটা মেরে বলল, প্রেম আগে তারপর বিয়ে, তারপর বাকিটা বুঝে নাও। ধোয়া উঠছে ছাদ জুড়ে। নাফিয়া গালে হাত রেখে দেখছে আরিফকে, তাকে নয়, তার কাজ করার নিপুণ হাত জোড়াকে। মুরগির মাংস ভালোভাবে ধুয়ে কেটে ম্যারিনেট করলো। এরপর সেগুলো কয়লার ওপর দিল স্টিকের সাহায্যে। ধোঁয়ায় কাশতে কাশতে নাজেহাল অবস্থা। চোখ লাল হয়ে গেছে আরিফের। মশলা মাখা হাত ভালোভাবে ধুয়ে সরে গেল সেখান থেকে। হাসি দিয়ে যাচ্ছে একের পর এক। হাসি দিতে গেলে নাফিয়ার পাশে রেলিংয়ের সাথে ঘেঁষে দাঁড়ায়। নাফিয়ার মায়া হলো, বলল, এই আপনাকে রুমাল এনে দেব? নাফিয়ার এমন কথায় কিছুটা চমকে গেল আরিফ। নাক টানতে টানতে বলল, হুট করে দরদ দেখাচ্ছ, মতলব কি? মতলব টতলব নেই কোনো, আমার জন্যই তো এসব আয়োজন। এত কষ্ট করছেন, বিনিময়ে একটু দয়া দেখাতেই পারি। জীবন ধন্য আমার। এবার যান, গিয়ে রুমাল ভিজিয়ে আনেন। নাফিয়ার কথা শুনল। নাফিয়া নিচে গেল। নিজের রুমালটা আজই ধুয়ে রেখেছিল, দিবে কি দিবে না ভাবতে ভাবতে সিদ্ধান্তে এলো দিয়েই দিক। সে অন্য আরেকটা নিবে। রুমাল ভিজিয়ে ছাদে ফিরে আসে। ততক্ষণে সাদিপ জোহানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। প্রথম পিসটা কার্পেটে যাবে সেটা নিয়ে। নাফিয়া আরিফের দিকে খেয়াল না দিয়েই রুমাল এগিয়ে দেয়। দুই ভাইয়ের ঝগড়ার দিকে তার বেশি মনোযোগ। জোহান বলছে, টেস্ট কেমন হয়েছে সেটা দেখি, যদি কাঁচা রয়ে যায়। সাদিপ বলল, সেটা তো দেখা লাগবে না, আমি দেখছি, আমাকে দে। দুজনের মধ্যে তুমুল বিতর্ক। মধ্যে আরিফ গেল। হাত দিয়ে একটি চিকেন স্লাইস তুলে নিল, দুজনের চোখ আড়াল করে। নাফিয়ার দিকে এগিয়ে এসে বলল, হা করো। হা। হা না, হা। আরিফ নাফিয়ার মুখের সামনে তুলে ধরল। আপনা আপনি ঠোঁট ফাঁকা হয়ে যায় নাফিয়ার। টুপ করে চিকেন মুখে পুড়ে দিয়ে আরিফ সরে যায়, বলে, যার টেস্ট করার সে করেছে, এখন তোরা থাম দয়া করে। সাদিপ জোহান দুজনে অবাক হয়ে চেয়ে আছে। কে টেস্ট করেছে, কখন, কিভাবে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। দুজনেই কাড়াকাড়ি করে নিতে এলো। আরিফ দুজনকে ধমকে সুরে বলে ওঠে, খবরদার, যদি টাচ করেছিস। লোভ সামলানো যায় না, তাই না? জোহান বলল, আসলেই যায় না ভাই, এমন চট দেব না লোভ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করবে। নাফিয়া এখনও চিকেন চিবিয়ে খাচ্ছে। স্বাদটা দারুণ। বলল, বাহ, আপনি শুধু খাদকই নন, ভালো শেফও বটে। আরিফ বুক ফুলিয়ে বলল, আমি রাখতেও জানি, খেতেও জানি, নট এ বিগ ডিল। সাদিপ বলল, তাহলে আপনি আমাদের ভাগের চিকেন নাফিকে দিয়েছেন, এটা অন্যায় ভাই। তোর অন্যায়ের গোষ্ঠী কিলাই, গিয়ে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয়। হতাশ সাদিপ। আরিফের কাছে তার কোনো মানসম্মান নেই। সে আসার আগে তো খুব বড় ভাই সেজে ঘুরত, এখন সেটাও পারে না। বড় ভাইকে সঙ্গ দিতে জোহানও ছুটল। দুজনে চলে যেতে আরিফ আরও কিছু চিকেন স্লাইস তুলে নিয়ে আসে। প্লেট নাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, বিস্কু দুটো আসার আগে খেয়ে নাও, পরে ভাগে পাবে না। নাফিয়া অবাক হওয়ার ভঙ্গিতে বলল, বাহ, শত্রুর প্রতি এত মায়া দেখানো হচ্ছে যে। জ্বরটার আসেনি তো আবার? আরিফ প্লেট সরিয়ে ফেলল, বলল, ভালো কাজের দাম নেই দুনিয়াতে। আরে আরে, আমি তো মজা করছিলাম। দিন খিদে পেয়েছে আমার, আপনাদের এসব নাটক দেখতে দেখতে আজ রাতে খেলামও না। আরিফ প্লেটটি এগিয়ে দিল। ভালো করে জানা আছে তার এসব ঢং। হুট করে পাশে এসে বসল।
নাফিয়া চমকে ওঠে। দূরত্ব বেশি নয়, খোলা আকাশের নিচে দুজন স্বল্প দূরত্বে বসে আছে। আরিফের চোখ সরাসরি আকাশের দিকে। সেখানে মিটমিট করা তারাদের মধ্যমণি চাঁদ। সে প্রেমিক নয়, তাই চাঁদ নিয়ে কখনো কাব্য রচনা করা হয়নি। প্রেম এই দেহ মন কখনোই ছুঁয়ে দেয়নি এই অবধি। আকাশের দিক থেকে মুখ সরিয়ে নাফিয়ার দিকে তাকালো আরিফ। হুট করে বলে উঠল, মুরগির বাচ্চাদের মতো খাচ্ছ কেন? এভাবে খেলে সারা রাতও খাওয়া শেষ হবে না। আমি ধীরে ধীরে খাই, আপনার মতো গপাগপ গিলতে জানি না। আরিফ জবাব দিল না, তাকিয়ে রইল। অল্পক্ষণ থেকে বেশ কিছুক্ষণ অবধি এতটা সময় এক ধ্যানে চেয়ে থেকেও বিরক্ত লাগলো না। যাকে দেখছে সে মনোযোগী, তার খাবারে চুলে বেনি করা সত্ত্বেও সামনের চুলগুলো বিরক্ত করছে তাকে। আরিফের মনে দারুণ ইচ্ছে জাগল, সরিয়ে দিক, কিন্তু এটা কি উচিত হবে? ইচ্ছেটাকে মাটি চাপা দিল। বাম হাতে খেতে দেখে ক্ষণিকের জন্য অবাক হলেও পরপর মনে পড়ল নাফিয়ার ডান হাতের কথা। ভারী সুরে বলল, বাম হাতে খেতে নেই। নাফিয়ার মুখ চুপসে গেল, হাতটাও থেমে গেল। সে কি জানে না তার ডান হাত অচল? আরিফ শুধায়, বাড়িতে কে খাইয়ে দেয়? নাফিয়ার মন খারাপের ভঙ্গিতে বলল, মা। আবার কখনো বাবাও দেয়। আরিফ খাবারের প্লেট নিজের হাতে নিল, নাফিয়ার দিকে ঘুরে বসল, নিজের হাতে তুলে এগিয়ে দিল। নাফিয়া কিছু বলতে যাবে, তার পূর্বেই আরিফ কঠোর গলায় বলে, চুপ, একদম চুপ। ওরা আসার আগে শেষ কর, খাইয়ে দিচ্ছি, বিষয়টা ওরা ভালো চোখে দেখবে না। নাফিয়া মুখ খোলেনি। আরিফ চোখ রাঙিয়ে রাগী গলায় বলে ওঠে, হা করো নাফি, আপনি শুধু আমাকে ধমকান। নাফিয়ার কণ্ঠে খানিক অভিমান। আরিফের কঠোর মুখমণ্ডল শীতল হয়ে আসে। বাক্যটিতে বিশেষ কিছুই ছিল না, কিন্তু কথার ধাঁচ বুকে গিয়ে আঘাত করল সরাসরি। আরিফ ধীর বেকুল কণ্ঠে বলে ওঠে, সরি। আমি কি কানে বেশি শুনছি নাকি কম? আপনি আর সরি? আরিফ খাইয়ে দিতে দিতে বলল, বেশি কথা বলো। আচ্ছা বলুন তো, আপনার কি হয়েছে? হুট করে আমার উপর মেহমানদারি হচ্ছেন কেন? কিছু হয়েছে? একটা ছেলে একটা মেয়ে হয়েছে, এবার খাও। ও আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চাও আছে? জ্বালাচ্ছ কিন্তু। কই, আমি তো আপনার গায়ে কোনো আগুন দেখছি না। আরিফ কিছুটা চেঁচিয়ে বলল, মনে আগুন লেগেছে? মনে? হায় হায়, বলেন কি? এখন কি ফায়ার ব্রিগেড ডাকবো? বাচ্চা আলমে চুপ করো। নাফিয়া ঠোঁট টিপে হাসে। এসব বাদরামি করতে করতে খাওয়ার পর্ব শেষ। ঠোঁটের এক কোণে লেগে থাকা খাবার বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দিল আরিফ। এ যাত্রায় নাফিয়া কিছুটা বিব্রত বোধ করল, চোখ নামিয়ে নিল। কিছু সময় নীরবতা পালন করে নিজে থেকে বলল, আপনার মন গলছে কেন? আরিফ এক দৃষ্টিতে সে বলল, জানি না, আমার কিন্তু সহানুভূতির প্রয়োজন নেই, আমি মেনে নিয়েছি। সহানুভূতি নয়? নাফিয়া থমকায়। অবুঝ নয় সে, তবে চাইছে তার চিন্তা ভুল প্রমাণিত হোক। হুট করে নিজের ওপর বিরক্তি এলো। কী সব ভুলভাল ভাবছে? আরিফ নিজে থেকে শুধায়, জানতে চাইবে না? জানতে চেয়েও লাভ নেই, সেসব আমার বোধগম্যতার বাইরে। নাফিয়া চোখ তুলে তাকালো, বলল, কী সব? আরিফের চোখ বুঝল। কিছুক্ষণ ভেবে রইল সেভাবে, কিছু মিলি সেকেন্ড, এরপর চোখ খুলে বলল, তোমার দুর্বলতা নিয়ে আমার সহানুভূতি কখনই আসেনি নাফি। তাহলে তুমি আজকাল আমার স্বপ্নে এসে আমাকে জ্বালাতন করো। সেটা আপনার ভাষ্যমতে বাস্তবেও করি, সেই সবই হয়তো স্বপ্ন দেখেন। কিছুটা ভিন্ন ধরনের জ্বালাতন। নাফিয়া উৎসুক গলে জানতে চায়, কেমন? বাদ দাও। নাফিয়ার সামনে থেকে সরে গেল আরিফ, দূরে গিয়ে দাঁড়ালো। এদিক ওদিক সে বলল, বলদগুলো কোথায় গেল কে জানে। কোল্ড ড্রিঙ্ক আনতে দিয়েছে নাকি ফ্যাক্টরি বানাতে গিয়েছে কে জানে। সেদিনের পর দুটো দিন আরিফের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। নাফিয়া সচরাচর ক্যাম্পাসে যায় না, অত্যন্ত প্রয়োজনীয় কোনো ক্লাস, পরীক্ষা বা কাজ না থাকলে। তার জন্য একা চলাফেরা কষ্টসাধ্য। আনমনে বারান্দায় বসে সামনের ব্যালকনির দিকে তাকালো। সেখানে থমথমে নীরবতা বিরাজ করছে। দরজা জানালা সবটাই বন্ধ। প্রতিদিন যার সাথে কথা না হলেও তর্কটুকু হতো, সে লোক বিগত দুদিন যাবত উধাও, কোনো মেসেজও করেনি, বাইকের বিশ্রী আওয়াজও শোনা যায়নি। নিজের ভাবনার ওপর আশ্চর্য বোধ করল নাফিয়া। তাকে জানানোর কথা ছিল বোধহয়। তার কি একটা মেসেজ করে জিজ্ঞাসা করা উচিত,
হ্যাঁ না, উচিত অনুচিত যত সব আজগুবি চিন্তাভাবনার মাঝে ফোন হাতে নিল, নিজের মতো করে লিখল। এলাকা ছেড়ে পালিয়েছেন, কয়েক মিনিট পেরোয়, এরপর কয়েক ঘন্টা, কোনো জবাব আসেনি। এবার আশ্চর্যের সীমা বাড়ল নাফিয়ার। অস্থির এদিক ওদিক হেলিদুলে বেড়ানো লোকটি কিনা গায়েব। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে। সন্ধ্যা শেষে রাত। ক্লাসে যায় না, কিন্তু মায়ের জন্য পড়া কামাই দিতে পারে না নাফিয়া। ওই আগেরকার মতোই ধরে বেঁধে পড়তে বসান সন্ধ্যার পরপরই। আজ একাডেমিক বই শেষে গল্পের বই হাতে নিল নাফিয়া। ঘড়ি টিকটিক করে রাত 12টায় এসে থেমেছে। বিকট আওয়াজে ফোন বেজে ওঠে। নাফিয়া আকস্মিক শব্দে ধরফড়িয়ে উঠল। বুকে হাত রেখে নিজেকে শান্ত করে ফোন হাতে নেয়। আরিফ কল করেছে। ভুরুজোড়া কপালে ওঠে, রিসিভ করে। পালাইনি, পালাবো না, দুর্ভাগ্য আমার। তা মেসেজ করেছো কি আকার ইঙ্গিতে আমি কোথায় আছি সেটা জানতে, নাকি অন্য বিশেষ কোনো কারণ আছে? দুটোর মধ্যে একটাও কারণ না। শত্রু ময়দান ছেড়ে পালিয়েছে কিনা সেটা শিওর হতে মেসেজ করেছি। বেয়াদবের পাশাপাশি তুমি মিথ্যুকও বটে। ধরা পড়ে গেল নাকি এখনও আরিফের সামনে সম্মান বাঁচানোর কোনো উপায় আছে? সে যাই হোক, কিছুতেই স্বীকার করবে না সে। এই, তুমি কি এনিহাও আমাকে মিস করছো? মোটেও না, জোরালো গলায় বলল নাফিয়া। এর মানে করছো? কিভাবে তরাক করে জবাব দিলে? মানুষ মিথ্যে বলতে তাড়াহুড়ো করে। নাফিয়া জবাব দিল না। মিথ্যে ঢাকতে আবার মিথ্যে বলা লাগবে, তার চেয়ে চুপ থেকে নীরবে হার মেনে নেওয়া শ্রেয়। আরিফ ঝগড়ার মুড থেকে বেরিয়ে এলো, শান্ত গলায় বলল, গ্রামে এসেছি আর্জেন্ট কাজে, এখানে নেটওয়ার্ক নেই বললেই চলে। এখন আমি কোথায় জানো? কোথায়? হাইওয়ে রোডে, পুরো নির্জন রোড। টাওয়ার দেখে থামলাম একটু। আপনার ভয় করে না? জি না। এখনই সেখান থেকে চলে যান, এসব জায়গায় কত রিস্কি জানেন না? আরিফ ব্যঙ্গ করে বলল, না, আপনি না বলে জানতামই না। এখন জেনেছেন। আপনার ভটভটি নিয়ে ভাগেন জলদি। অর্ডার দিচ্ছেন নাকি রিকোয়েস্ট করছেন? আরিফের মুখে আপনি অদ্ভুত ডাক শোনায়। এত সম্মান তাকে মানাচ্ছে না। মানায়নি, তবে শুনতে মন্দ লাগছে না। নাফিয়া বলল, দুটোই। আরিফ হাসল। আসলে বেরিয়ে যাওয়া উচিত এখান থেকে, জায়গাটা সেফ না। আরিফ বলল, রওনা হচ্ছি, ফিরছি সকালে আপনার যান ভাজা ভাজা করতে, অপেক্ষা করুন। ওকে, সাবধানে ফিরবেন। কথাটি মুখ ফসকে বেরিয়ে এলো। আরিফ ফোন আরও একবার কানে নিয়ে বলল, কি বললে? আরেকবার বলো দেখি। বলেছি যেইভাবে ইচ্ছে ফিরেন। ফিরতেই হবে? প্রশ্নটি শুনে নাফিয়া কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। কী সব অলুক্ষণে কথাবার্তা! তার সাথে নাফিয়ার সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু ক্ষতি চাইবে না কখনোই। কি হলো? নাফিয়া খানিক রাগ দেখে বলল, যাত্রা পথে অশুভ কথা বলতে নেই, রাখছি। এক অজানা কারণে রাতে ঘুম হলো না। নাফিয়া জড়সড় হয়ে বসে আছে বারান্দায়। বাইক জিনিসটা বড্ড ভয়ঙ্কর। তার অতীত আর বর্তমানে আরিফের সাথে কথোপকথনের মধ্যে লুকোনো ভয়টাকে ফের জাগ্রত করে তুলেছে। রাত জাগার স্বভাব নেই নাফিয়ার। আজ প্রথমবার চোখ ফুলে গেছে, সাথে মুখটাও। অদ্ভুত লাগছে তার কাছে। উল্টাপাল্টা চিন্তা মাথায় আসছে বারবার, সেও সরাতে পারছে না। সেখানে বসে বসে চোখ লেগে আসে নাফিয়ার। কাঁচা ঘুম। কানে বাইকের হর্ন শুনতে পেয়েছে, কিন্তু মস্তিষ্ক সেটিকে প্রসেস করতে পারছে না। হর্নের আওয়াজ বৃদ্ধি পেল, সাথে শিরিন বেগমের আসছি আওয়াজে সম্পূর্ণ ঘুম ভেঙে যায়। নাফিয়া উঠে দাঁড়ালো, বারান্দার গ্রিলে হাত রেখে নিচে তাকালো। আরিফ এসেছে। বাইক ভেতরে নিতে নিতে এক পলক তাকিয়েছে উপরে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিফের অবাক মুখখানা দৃষ্টির আড়াল হয়নি। আরিফ লাফিয়ে উপরে এলো। কাপড় না বদলালে সরাসরি ব্যালকনিতে এসে খুলে দিল। আরিফ লাফিয়ে উপরে এলো। কাপড় না বদলে সরাসরি ব্যালকনির দরজা খুলে এসে হাজির হলো। হয়রান গলায় প্রশ্ন করল, তুমি এত সকালে এখানে কি করছো? নাফিয়ার ঘুম ঘুম ভাব কাটেনি। চোখের এক কোণে পানি জমে আছে জোর করে ঘুম থেকে জেগে ওঠার ফলে। নাফিয়া কোনো জবাব দিতে পারল না। নিদ্রার ভারে মুখ ফুলে দাঁড়িয়ে রইল। এই মেয়ে এখানে কি করছে এত সকালে? ঘুমাওনি? নাফিয়া কোনো রকম মাথা দুদিকে দোলায়, অর্থাৎ সে ঘুমায়নি। আরিফ বিস্মিত হয়ে তাকায়, বলে, সারারাত করেছ কি? বিরক্ত হলো নাফিয়া।
এমনিতেই ঘুমে দুলছে, এর মাঝে এত প্রশ্ন, ভালো লাগছে না এসব। তেরা জবাব দিল, মশা মেরেছি। তুমি সারা রাত বারান্দায় ছিলে? আরে ভাই, কিন্তু কেন? নাফিয়া দ্বিগুণ বিরক্ত হয়ে বলে, আপনি জানেন না বাইকে ফবিয়া আছে আমার? কেন বললেন তখন এই কথাটা? ওইসব অলক্ষণে কথাবার্তা, এসব শুনলেই ভয় হয়। এবার আরিফ মাথা ঘুরেই পড়ে যাবে। মেয়েটার মাথা পুরো গেছে, কিন্তু তার খুশি লাগছে, ভীষণ ভালো লাগছে শুনে। আরিফ বলল, আচ্ছা, আমার জন্য অপেক্ষা করেছিলে তাহলে? ঘোড়ার ডিম, আমার ভয় করছিল আপনার সাথে আমার শত্রুতার হিসেব আলাদা, তাই বলে আপনি বাইক নিয়ে টপকে যান, সেটা আমি চাই না। আর বলবেন না এসব ফালতু কথা, আমার ঘুমটা নষ্ট করলো অসভ্য লোক কোথাকার। আবল তাবল বকতে বকতে ঘরে চলে গেল নাফিয়া। আরিফের হাসি আসছে, সাথে বিষম খেলো। কোনটাকে প্রাধান্য দেওয়া উচিত, হাসি নাকি বিস্ময়কে? দুটো একসাথে অনুভব হলো। চুলে হাত ফিরে আরিফ একাকী বলে উঠল, আমার জন্য অপেক্ষা? বাহ! মেয়েকে বেলা অবধি ঘুমোতে দেখে অবাক রেশমা বেগম আর সিদ্দিক সাহেব। জমিলা বেগম 2-1 দিন যাবত কোনো কথা বলছেন না, আজ গ্রামের বাড়ি যাবেন তারা। সিদ্দিক সাহেব মেয়ের ঘরে এলেন, পাশে বসে মাথায় হাত বুলাতে লাগলেন, বললেন, নাফি মা? ঘুমন্ত নাফিয়া নড়েচড়ে উঠল, হাতড়ে খুঁজল বাবার হাত, পেয়ে গেল বটে। নিজের হাতের মুঠোয় নিয়ে আওয়াজে সাড়া দিল। সিদ্দিক সাহেব বললেন, বাবা গ্রামে যাচ্ছি, বিদায় দেবে না? লম্বা নিঃশ্বাস ফেলে চোখ খুলে তাকায় নাফিয়া। বাবা পাশে বসে আছেন। বাবার মুখখানা দেখে ঠোঁটে হাসি ফোটে, বলে, কবে ফিরবে বাবা? এই তো সপ্তাহ খানেক পর। দাদি? তোমার দাদির মাইন্ড ফ্রেশ করতে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। হ্যাঁ, ফিরব। আর শোনো, তোমার জন্য টাকা রেখে যাচ্ছি আলাদা করে, তোমার যা ইচ্ছে কিনে খেও। আর ক্যাম্পাসে যা হলে সাদিফ অথবা জোহানকে বলবে। বাবা, ক্যাম্পাসে তো আর... লাফিয়া বলতে বলতে থেমে যায়। এটা বলা যাবে না, বাবা যদি অন্য কিছু ভাবেন। সিদ্দিক সাহেব মেয়েকে থেমে যেতে দেখে ফিরতি প্রশ্ন করলেন, কি বলছিলেন আফি? না বাবা, কিছু না। তোমার আর দাদির যাত্রা শুভ হোক, দ্রুত ফিরবে, আমি অপেক্ষা করব। মেয়ের কপালে চুমু খেয়ে সিদ্দিক সাহেব বললেন, নিজের যত্ন নিও, সাথে মায়েরও। সিদ্দিক সাহেব রওনা হলেন। নাফিয়ার একবার ইচ্ছে হলো দাদির সাথে দেখা করবে, কিন্তু ইচ্ছেটা অভিমানের তলে চাপা পড়ে গেল। তার দেয়া কষ্টগুলো তাজা হলো। খারাপ লাগে নাফিয়ার, দেখা করার ইচ্ছে হলো না আর। সব চিন্তা ভাবনা একপাশে রেখে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠল বিকেলের দিকে। আজ অনেক সময় ঘুমিয়েছে। মায়ের মিথ্যে রাগ আর বকুনি খেয়েছে সামান্য, কিন্তু পরবর্তীতে মুখ তুলে খাইয়েও দিয়েছেন। অলস দিন, পড়তে ইচ্ছে হচ্ছে না আজ। কোনো কাজ নেই, বারান্দায় যাওয়ার ইচ্ছে নেই, গেলে আরিফের দেখা মিলবে, আপাতত সেটা চাইছে না সে। তোমাদের সাথে অপেক্ষা করছি, 1 সেকেন্ডে হাজির হও। মেসেজটি পড়ে মুখ কুঁচকে গেল নাফিয়ার। কি সুন্দর আবদার! আবদার নাকি হুমকি? বললেই হলো নাকি? 1 সেকেন্ড কেন, 1 ঘন্টাও আসবো না। আচ্ছা, আমি নিচে আসছি তাহলে, সাহস থাকলে আসুন। আমার সাহস দেখতে চাইছো নাফি? এসে হাজির হলে তোমার মাকে কি বলবে আগেই ভেবে নাও। ভয় দেখাতে এক ফোঁটা ছাড় দেয় না লোকটা। দাঁত কিরমির করতে করতে নাফিয়া লিখল, আসছি। নাফিয়া তেরে এলো, এমনভাবে এগিয়ে আসছে যেন কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। ঝড়ের গতিতে এসে থামে আরিফের কাছে, কোমরে হাত রেখে রাগী সুরে বলে, কি মজা পান আমাকে ব্ল্যাকমেল করে? আরিফ হাসছে, তার হাসি যেন আগুনে কেরোসিনের মতো পড়ল। গা জ্বলে যাচ্ছে। নাফিয়া বলল, আবার হাসছেন নির্লজ্জের মতো? দেখেছ তোমাকে কি করে জব্দ করি? দেখতে চাই না? কি জন্য ডেকেছেন? প্রেম করতে। নাফিয়ার চক্ষু চরক গাছ, দাঁতে দাঁত পিষে বলল, আপনার সাথে যে প্রেম করবে তার জীবন ধ্বংস। আমি আপাতত আমার সুজলা সুফলা জীবন নিয়ে সুখে আছি। আচ্ছা, আরিফ সুর টেনে বলে ওঠে। নাফিয়াকে রাগানোর পায়তারা করছে। নাফিয়া আবার প্রশ্ন করল, কি জন্য ডেকেছেন সেটা বলেন, আমার কাজ আছে। আরিফ তার পাশের জায়গা দেখে বলল, বসো, দুটো সুখ দুঃখের আলাপ করি। আমার জীবনে দুঃখ নেই, আর সুখের আলাপ আপনার সাথে করব না। আরিফ ম্লান হাসে, নীরব চেয়ে রইল নাফিয়ার দিকে। হুট করে এই মায়া হলো তার। মুখ প্যাঁচার মতো করে পাশে বসলো, বলল, শুরু করেন আপনার বয়ান, 5 মিনিট দিলাম, এরপর চলে যাব। আচ্ছা।
নাফিয়া অপেক্ষা করে, কিন্তু আরিফ কিছুই বলছে না। 1 মিনিট, 2 মিনিট করে 10 মিনিট কেটে গেছে। আরিফ চুপচাপ মুখ তুলে আকাশ দেখছে। নাফিয়া বলল, আমাকে এভাবে বসিয়ে রাখার মানে কি? আরিফ আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার কোনো সমস্যা হচ্ছে বসে থাকতে? হ্যাঁ। চলে যাও তাহলে। মানুষের কণ্ঠস্বর অনেক কিছু বুঝিয়ে দেয়, যেমন এখন আরিফের আওয়াজ মেয়েদের মতো অভিমানী শোনাচ্ছে। নাফিয়া বসে রইল, মন মেজাজ বোঝার চেষ্টা করছে। বলল, গেলাম তাহলে। আরিফ জবাব দিল না। নাফিয়া কী বা করবে? অনুমতি তো পেয়েছে চলে যাওয়ার, পা বাড়ালো। পেছন থেকে সেই নিশ্চল হাতটা টেনে ধরে আরিফ। আতঙ্কিত হয়ে পেছনে হেলে আসে নাফিয়া। হাতখানা ধরে রেখেছে, কিন্তু কিছুই অনুভব হচ্ছে না নাফিয়ার, যেন হাতটা তার নয়, অন্য কারো। নাফিয়ার গোলাকৃতির নেত্রদয় আরিফের হাতের দিকে। গোমরা মুখে, রুষ্ট কণ্ঠে আরিফ জানতে চায়, আমার সাথে তোমার এত কি সমস্যা? এমন বৈরী মনোভাব কেন? আরিফের এমন কথা কানে পৌঁছায়নি। নাফিয়া তার আর আরিফের মিলিত হাত জোড়ার দিকে তাকিয়ে আছে স্তব্ধ হয়ে। আরিফ হাতে ঝাঁকুনি দিল সামান্য, তারপর কিছু অনুভব হলো না। বলল, কিসের এত বিদ্বেষ? হ্যাঁ, কানে শোনো না? হাত ধরেছেন কেন? ইচ্ছে হয়েছে, ইচ্ছেকে পূর্ণতা দিয়েছি। এভাবে কোনো মেয়ের হাত ধরা ভালো কাজ না। কোনো মেয়ের কোথায়? তোমার হাত ধরেছি। তুমি কিছু অনুভব করছো এই হাতে? নাফিয়ার মুখটা মলিন হয়ে এলো, ঠোঁট উল্টে আসে। বলে, না পারছি না, আমি পঙ্গু, আপনি জানেন না। চৌড়িয়ে দাঁত ফেলে দেব। ধমকে কেঁপে উঠল নাফিয়া। ঠোঁটে কম্পন ধরল, কেঁদে ফেলবে হয়তো। একে অনুভূতিশূন্য হাতটা দেখে হৃদয় কেমন যেন করছে। তার মাঝে আরিফের রামধমক। নাফিয়া ভীতু রূপ দেখে বাম হাতটাও আগলে নিল আরিফ। এবার অনুভব শক্তি জেগে ওঠে, স্পর্শ বিদ্যুতের মতো দেহে প্রবেশ করল। চোখ জোড়া আরও বিশাল আকৃতি ধারণ করে। আবার হাত ধরেছেন তো? সারুন, ভালো লাগছে না। এবার অনুভব করছো? নাফিয়ার কাছ থেকে কোনো জবাব আসেনি, চুপচাপ নিজেকে গুটিয়ে দাঁড়িয়ে আছে। আরিফ নিজেকে শান্ত করল, বলল, বারবার নিজের দুর্বলতাকে বলে বেড়াও কি জন্য? মানুষ ভাববে তুমি সহানুভূতি চাও। সত্যি কি চাও? না না, চাই না। তুমি অন্ধ? কানে শোনো না, হাঁটতে পারো না, কথা বলতে পারো না? নাফিয়া মিনমিন করে বলল, পারি তো। আমাদের হাত দুটো একটি চলে গেলে কিছুই আসা যায় না। অপয়া বলে যে তোমার দাদি ওই মহিলা আধা পাগল, এর একটা ব্যবস্থা করব আমি। না, একদম না। তাহলে তুমিও নিজেকে দুর্বল ভাববে না? যদি ভাবো তাহলে তোমার দাদির কপালে দুঃখ আছে এই বয়সে। আচ্ছা, ভাববো না। আরিফের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল আবিষ্কার করলো। তৎক্ষণাৎ তাকালো তার দিকে, কিন্তু বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না। চোখ নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে। লোকটা ভীষণ অদ্ভুত ব্যবহার করছে, ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। নাফিয়ার রুহ কেঁপে ওঠে ক্ষণিকের জন্য। তুমি সুখী? হ্যাঁ। তোমার এই ডান হাত তোমাকে প্রায় অসুখী করে তোলে। এই প্রশ্নের উত্তর দিল না নাফিয়া। বাম হাতে জোর খাটালো, ছাড়াতে চাইল হাত। আরিফ নাফিয়ার এত তোড়জোড় দেখে বলল, আমি না ছাড়লে তুমি ছাড়াতে পারবে? আমার অস্বস্তি হচ্ছে। এটাকে অস্বস্তি বলে না বোকামে। যাই বলে, আপনি হাত ছাড়ুন। মানুষ দেখলে কি ভাববে? মানুষের ভাবনায় কার কি এসে যায়? নুয়ে যাচ্ছে যেন নাফিয়া। অস্বস্তির মাত্রা ছাড়িয়েছে। জমিনের দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হাত ছাড়ার কোনো লক্ষণ নেই আরিফের মধ্যে। চোখ তুলে তাকাতেও ভীতি। হাত ছাড়ায় আরিফ। বলে, যাও। কিন্তু আবার যখন ডাকবো এক মুহূর্ত ব্যয় না করে এসে হাজির হবে। হাফ ছেড়ে বাঁচল নাফিয়া। 7-5 না ভেবে দৌড় লাগাবে এখনই, যাওয়ার আগে আরও একবার ঠান্ডা হুমকি দিয়ে বসে আরিফ। আমার সাথে কথা বলবে না, মুখোমুখি হবে না, এমন চিন্তা যদি মাথায় আসে তাহলে ঝেড়ে ফেলো দ্রুত। এটা অন্তত এই জন্মে সম্ভব হবে না তোমার জন্য। বুকে হাত রেখে ছাদে দাঁড়িয়ে আছে জোহান। যা দেখলো সেটি ভূত দেখার চেয়ে কম নয়। পাশের বাড়ি থেকে দূরবীন দিয়ে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে এমন একটি দৃশ্য দেখল, সেটি ভাবনাতীত ছিল। এক লাফে নিজের বাড়ির ছাদ থেকে নেমে নাফিয়াদের বাড়ির ছাদে দৌড় লাগায়। আরিফ সবেমাত্র বেরিয়ে যাচ্ছিল, সজোরে ধাক্কা খেল জোহানের সাথে। আত্মা উড়ে যাওয়ার উপক্রম জোহানের। শক্তপোক্ত মানুষের সাথে ধাক্কা খেয়ে মাথা ঘুরে গেছে।
কি সমস্যা তোর? দৌড় প্রতিযোগিতার প্র্যাকটিস করছিস? ভাই, হাঁপাতে হাঁপাতে বলল জোহান। কি? আপনি আর নাফিয়া আপু কি প্রেম করছেন? আরিফ চমকে তাকালো, পলক ঝাপটে বলল, মানে কি? আপনি তো আপুর হাত ধরে দাঁড়িয়েছিলেন এতক্ষণ। এই ছেলেরই দেখার ছিল দৃশ্যটা। পুরাই মাঠে মারা পড়ল। আরিফ চুপ বনে গেল। জোহান আবার বলে ওঠে, আমি কিন্তু দেখে ফেলেছি। গালে থাপ্পড় পড়ে। জোহান কিং কর্তব্য বিমূঢ় হয়ে আরিফের দিকে তাকালো। থাপ্পড়টা বেশি জোরে না দিলেও ব্যথা পেয়েছে জোহান। মুখ কুঁচকে বলল, মারলেন কেন? আপনার প্রেম করবেন আর আমি বললেই দোষ? আমাকে এটা বলেন, পৃথিবীর অষ্টম আশ্চর্যটা হলো কি করে? আপনারা তো এখন একজন আরেকজনকে পছন্দ করতেন না। আরিফের তর্জনী আঙুল তুলে বলল, বেশি কথা বলবি না, মুখ একদম বন্ধ। তাহলে কিছু টাকা লাগবে। এই মনে করেন 2-3 হাজার। মাসের শুরুতে নিশ্চয়ই বেতন পেয়েছেন। আপনি মালপাতি দিলে আমি সারা জীবনের জন্য বোবা হয়ে যাব, প্রমিস। পরপর আরও একটা থাপ্পড় পড়ল। আরিফ জোহানের ঘাড় চেপে ধরে বলল, কলেজ ফাঁকি দিয়ে যে রবীন্দ্র সরোবরে গিয়ে আড্ডা দেয়া হয় সেটা তোর বাপ জানে নাকি জানাবো? ভয় পেয়ে গেল জোহান। হাত জোর করে বলল, ভাই বাবাকে বলবেন না প্লিজ। গিভ অ্যান্ড টেক পলিসির নাম শুনেছিস? হ্যাঁ। তুই মুখ বন্ধ রাখলে ধরে না আমিও বোবা। আচ্ছা ভাই, ডিল ডান। সেদিন তো স্বপ্ন ছিল, তবে আজ বাস্তবে অসাধ্য সাধন করেছে। কোমল হাত জোড়া ছুঁয়ে দিয়েছে। মন আনচান করছিল, এই সুযোগটা খুঁজে বেড়াচ্ছিল। অবাধ্য ইচ্ছেদের পূর্ণতা দিতে নিজেই ছুটে গিয়েছে। আরিফ বদ্ধ ঘরে শুয়ে নিজের উদ্দেশ্যে বলে উঠল, এরকম অবাধ্য হয়ে উঠল। সামনের পথ কঠিন। উপলব্ধিটুকু স্পষ্ট পরিষ্কার বুঝে উঠেছে তার চিত্তের চাওকি। প্রেম ভালোবাসা যেন ঝাঁক বেঁধে ঝুঁকে আছে আরিফের আঙিনা জুড়ে। সবটাই আকস্মিক, অজান্তে। এখন যে মন খুব করে চাইছে সারাক্ষণ নাফিয়ার আশেপাশে ঘুরে ফিরে বেড়াতে, হাতে হাত রাখতে, চোখে চোখ রেখে অনেকটা সময় কাটিয়ে দিতে। এসব ইচ্ছেদের কি হবে? নাফিয়া কি মেনে নিবে তাকে প্রেমিক রূপে, নাকি একতরফা রয়ে যাবে? নাফি, তোমার কি খারাপ লাগছে? আমার মনে হচ্ছে এভাবে তোমার অনুমতি ছাড়া তোমার হাত স্পর্শ করা উচিত হয়নি। ফোন কানে নিয়ে নিশ্চুপ বসে আছে নাফিয়া। ছাদ থেকে নেমে ঠিক একই ভঙ্গিতে আছে সে। মস্তিষ্ক অসাড় হয়ে আছে। আরিফের এই সামান্য হাতে স্পর্শ কিশোরী মনে উথাল পাথাল ঢেউ খেলিয়ে যাচ্ছে। এরকম অনুভূতির শিকার আগে কখনই হয়নি সে। সরি, নত সুরে বলল আরিফ। এবারও জবাব এলো না। নাফিয়ার ধ্যান এসে ঠেকেছে ফোনের অন্য পাশ থেকে ভেসে আসা আরিফের অস্থির নিঃশ্বাসে। কণ্ঠের চেয়ে নিঃশ্বাসের আওয়াজ কানে বাজছে বেশি। কিছু তো বলো। কি বলবো? সরি বলেছি, সেটা গ্রহণ করেছ? হ্যাঁ করবে না নাফি? স্পষ্ট বাক্যে জবাব দাও। গ্রহণ করেছি। তাহলে তোমার কণ্ঠ এমন উদাস শোনাচ্ছে কেন? আবার চুপ হয়ে গেল নাফিয়া। নিজের হাতের দিকে তাকালো। কি বলবে, কি বোঝাবে? তার মস্তিষ্ক জুড়েই অগোছালো ভাবনারা এদিক ওদিক ছুটে চলেছে। তোমার এই নীরবতা আমার ভালো লাগছে না। আবার আগের মতো চঞ্চল হও। সামান্য হাতটুকুই তো ধরেছি। বলতে বলতে থেমে গেল আরিফ। নাফিয়া কথা চেপে রাখতে জানে না, মুক্ত করে বাক্য। সেটা যেমনই হোক না কেন, নাফিয়া নির্বোধের মতো বলতে লাগলো, আমার কেমন অনুভূত হচ্ছে সেটা তো আমি নিজে বুঝতে পারছি না। অযথা ছটফট করছি। অস্থির লাগছে আমার। স্থির থাকতে পারছি না সেই বিকেল থেকে। পরপুরুষের ছোঁয়ায় এমন কি থাকে? আমার বাবা আমার হাত ধরলে তো আমার অস্বস্তি লাগে না। এখন এলোমেলো লাগছে আমার। আরিফ হাসল, বলল, ব্যাপার না, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। না হলে আমি করিয়ে ছাড়ব। আপনি কি এখন থেকে জোর খাটিয়ে হাত ধরবেন? ভালো হবে না বলে দিচ্ছি। উদাস এলোমেলো নীরব নাফিয়া হুট করে তেজি রূপ ধারণ করে। আরিফ সশব্দে হেসে ওঠে। আরেক দফা বলে, খারাপ হোক তাহলে? এগুলো বেহায়াপনা। হলাম বেহায়া? কি আসা যায়? আমার আসা যায়, আমার আসা যায়। আপনি দূরে থাকবেন আমার কাছ থেকে। সেটা সম্ভব না নাফি। এখন আরও সম্ভব না। আমি আপনাকে ধরা দিচ্ছি না, দেখা যাবে। নাফিয়া তার কথা রেখেছে, তার কথা মতোই ধরা দেয়নি, পালিয়ে বেড়াচ্ছে। জ্বালাতন করতে চাইছে ইচ্ছে করে।
আরিফের মাথা গরম, ফোন হাতে নিয়ে এদিক ওদিক পায়চারি করে যাচ্ছে ঘরে। কিভাবে জব্দ করলো তাকে। এ কয়েকদিনে কয়েকবার দূর থেকে আরিফের দেখা পাওয়া মাত্র দৌড়ে স্থান ত্যাগ করেছে নাফিয়া। পঞ্চম দিনে এসে মাথা দ্বিগুণ পরিমাণে গরম। ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মেয়েটি। ফোনে হুমকি ধামকি দিয়েও লাভ হয়নি। সে তার কথায় অনড়। নব্য অনুভূতির শুরুতেই দহনে পোড়ালো। শাস্তিস্বরূপ মাথা দুভাগ করে দিলেও পোষাবে না। শিরিন বেগম এলেন চা নিয়ে। আজ মারধর করতে আসেননি। ঘরে এসে ছেলের অস্থির চলন পর্যবেক্ষণ করছেন। হাত টেনে তাকে থামিয়ে বলল, চা ধর। আরিফ ব্যস্ত স্বরে বলল, টেবিলে রেখে যাও। কি এমন মহাভারত অশুদ্ধ করছিস ফোনে? মহাভারত অশুদ্ধ করতে চাইছি আম্মা, কিন্তু পারছি না। শিরিন বেগম ধরে নিলেন অফিস সম্পর্কিত কোনো কাজ। তিনি বললেন, কোনো কাজই পারিস না? পড়ালেখা ঘোরার আন্ডা ছিলি, আর এখন কাজেও। মা কি বলল কিছুই বুঝল না আরিফ। অবাক চোখে তাকালো। কথার অর্থ বুঝতে চেয়ে রইল। শিরিন বেগম বললেন, চা খেয়ে কাপ ধুয়ে রাখবি। আমি যদি এসে দেখেছি কাপ এখানেই পড়ে আছে তাহলে তো জানিসই। আম্মা আমি জানি, ছোটবেলা থেকে মার খেয়ে আসছি, এখন সয়ে গেছে। তুমি পারলে 1 সপ্তাহের মার একেবারে দিয়ে যা, প্রতিদিন কষ্ট করতে হবে না। আরিফের পিঠে চড় দিয়ে চলে গেলেন শিরিন বেগম। এসব চড় থাপ্পড় প্রতিদিনের। মার খেতে খেতে গন্ডারের চামড়া হয়ে গেছে, এখন গায়ে লাগে না। আরিফ দাঁত কিরমির করে 10 নম্বর মেসেজ লিখল, নাফিয়ার বাচ্চা, হাতের কাছে পাই একবার। এবার জবাব পেল। হুমকি দিচ্ছেন কাকে? আন্টিকে বিচার দেব এসে। দাও, শ্বাস থাকলে দিয়ে যাও। একবার আমার বাড়ির চৌকা ডিঙ্গিয়ে এসে ছাদে নিয়ে বেঁধে রেখে দেব। দিবই। আপনি আমার কাছে ঘেঁষার চেষ্টা করলে আন্টিকে মিথ্যে বানিয়ে বানিয়ে বলবো। এমনিতেই সারাদিন মার খান, এসব শুনলে আপনাকে ত্যায্য করবে। কোন সব? এই যে পরনারীদের হাত ধরে টানটানি করেন, তোমাকে আমি দেখে নেব। ভয় পেলাম প্রচুর। হুট করে অধৈর্য হয়ে ওঠে আরিফ। কথার মাঝেও সে বেকুলতার প্রকাশ ঘটিয়ে বলল, কেন দেখা দিচ্ছ না নাফিয়া? আচ্ছা, আমি তোমার থেকে অন্তত 2 হাত দূরে দাঁড়িয়ে থাকবো, কথা বলবো, সেসব বাদ। অন্তত বারান্দায় এসো। কেন জ্বালাচ্ছ? আপনাকে জ্বালাতে ভালোই লাগছে। দুর্বলতার সুযোগ নিতে শিখে গেল না তো? না, তার সামনে নিজেকে কঠোর দেখাতে হবে, না হয় এভাবেই জব্দ করে দিন পার করবে এই মেয়ে। আরিফ লিখল, বেশ, তবে আমি জ্বলছি না আর। তোমার দেখা করতে ইচ্ছে হলে করো, না করতে ইচ্ছে হলে নেই। আই ডোন্ট কেয়ার। মেসেজটি পড়ে অবাক হয় নাফিয়া। ভালোই তো লাগছিল বিরক্ত করতে, হুট করে রূপ বদলে নিল কেন? এবার কি হবে? কারো ঘরে উকি ঝুঁকি দেয়া মোটেও শোভনীয় কাজ নয়, কিন্তু না চাইতো আরিফের চোখ যাচ্ছে রেশমা বেগমের ঘরের দিকে। তার ব্যালকনি বরাবর নাফিয়াদের বারান্দা, আর ঘরের ঠিক সামনে রেশমা বেগমের ঘর। তাদের ঘরটাই কেন হতে হলো এখানে? নাফিয়ার ঘরও হতে পারতো, তাতে কি? আড়াল হয়ে দেখলো নাফিয়ার মুখখানা। মায়ের পাশে বসে আয়েশ করে টিভি দেখছে। আশেপাশের কোথাও তার খেয়াল নেই। হাসছে কি যেন দেখে আরিফের মেজাজ আরও খারাপ হলো বেশি তার হাসি দেখে। তাকে যন্ত্রণায় রেখে এইমের মনে কত সুখ। হুট করে নাফিয়ার চোখ গেল জানালার দিকে। আরিফকে সংসেজে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ ভেংসি দিল। এগিয়ে গিয়ে পর্দা টেনে দিল। ফোন হাতে তুলে বলল, এবার কারো বেডরুমে উকি দেয়া অসভ্য মানুষের কাজ। এভাবে কারো বেডরুমে উকি দেওয়া অসভ্য মানুষের কাজ। কোনো জবাব আসেনি আরিফের তরফ থেকে। মেসেজটি দেখে উত্তর দেয়নি। রেশমা বেগম চা করতে গেলেন। সেই সুযোগে নাফিয়া উঠে গেল জানালার দিকে। পর্দার ফাঁক দিয়ে একটুখানি দেখবার চেষ্টা করলো। আরিফ বিছানায় বসে আছে, পায়ের ওপর ল্যাপটপ, মুখটা ভার। নাফিয়া চেয়ে রইল কিছুক্ষণ। পর্যবেক্ষণ করলো তার অপ্রিয় শত্রুকে। তার মাঝে কোনো নড়চড় নেই, এক ধ্যানে কাজ করছে। নাফিয়া ঠোঁট উল্টে ভাবলো, জ্বালাতন কি বেশি হয়ে যাচ্ছে? নতুন আরিফকে অতিরিক্ত বিরক্ত করে ভুল করছে না তো কেন? নোহাপুর বিয়ের দাওয়াত পড়েছে। নাফিয়াদের প্রতিবেশী তারাও। হুট করে বিয়ে ঠিক হওয়াতে আশেপাশের কয়েকজন প্রতিবেশীকে দাওয়াত করবার সুযোগ পেয়েছেন মাত্র। আজ সন্ধ্যায় হলুদ, আগামীকাল আকদ। নোহার বিয়ের কথা শুনতেই লাফিয়ে উঠল নাফিয়া। এই তো বছরখানেক আগে তার সাথেই ভালো যোগাযোগ ছিল। প্রতিদিন তার কাছে অঙ্ক বুঝতে যেত। কিন্তু পড়ালেখার সুবাদে এসে ঢাকার বাইরে চলে যায়। গ্র্যাজুয়েশন শেষ করে ফিরেছে মাত্র 5-6 দিন হবে। মার কাছ থেকে অনুমতি নিয়েই চলে গেল নোহাদের বাড়িতে। হাসি মুখে এসে বসলো তার পাশে।
নোহা নাফিয়াকে দেখে বলল, এসেছিস? কতদিন দেখিনি তোকে, আমি ফেরার পর একটা বার দেখা করতে এলি না। হাতে মেহেদি দিতে দিতে খানিক অভিমান সুরে বলল নোহা। নাফিয়া বলল, আসতে চেয়েছিলাম তো আপু, কিন্তু তোমরা 4 তলায় থাকো, উঠতে উঠতে হাঁপিয়ে যাই আমি, তার মধ্যে লিফটটাও নষ্ট। হয়েছে হয়েছে, নিজের কষ্টের কথা ভেবে আসিসনি, তুমিও তো আসোনি। এসেছিলাম, তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছিলে, আর বিয়ের শপিং করতে করতেও সময় পাইনি আর। নাফিয়া ঠোঁট কামড়ে মেহেদির দিকে তাকালো। খুব ইচ্ছে হচ্ছে সেও মেহেদি পড়ুক, কিন্তু মুখ ফুটে বলার মতো অভ্যাস তার নেই। কয়েকজন মেয়ে গোল হয়ে মেহেদি দিচ্ছে। নোহা নাফিয়ার আগ্রহী দৃষ্টি দেখে নিজে থেকে বলল, মেহেদি দিবি? নাফিয়া ঠোঁট কামড়ে মাথা দোলায় উপর নিচ। নোহা বলল, সেটা মুখ ফুটে বলা যায় না বোকামে। নোহা একজন মেহেদি আর্টিস্টকে ডেকে বলল, ওর 2 হাতে মেহেদি দিয়ে দিন। নাফিয়া হাত পাতল একসাথে। ডান হাত নোহা নিজে থেকে এগিয়ে দিল, বালিশের ওপর রাখলো, আবার বলল, ডান হাতে যত্ন করে মেহেদি দিবেন, বেশি চাপ প্রয়োগ করবেন না। মেহেদি দিতে দিতে আচমকা জোহান এসে হাজির, তার পিছনে বড় ডালা নিয়ে সাদিপ। নোহার মা এই দুটোকে কাজে লাগিয়েছেন, কোনো ছেলে নেই তার, সেই সুবাদে সাহায্য করছে কাজে। সাদিপ বলল, গাধার খাটুনি খাটছি, তোর জামাই যদি গেটে 1 লক্ষ টাকা না দেয় তাহলে বিয়েই হতে দেব না। নাফিয়া চট করে বলে উঠল, তোমরা যে গাধা তাহলে সেটা স্বীকার করলে? সাদিফের মুখ কুঁচকে যায় এমন কথায়। নাফিয়া আর নোহা হাসছে। মাঝেই জোহান বলল, আরিফ ভাইকে একটা ফোন করা উচিত, আমরা একা একা কাজ করব কেন, তাকেও কাজে লাগাতে হবে। আরিফের নাম শুনে নাফিয়া চোখ তুলে তাকায়, তাকে কল করে লাভ হবে না, সে অফিসে ভালো করে জানা আছে নাফিয়ার, কিন্তু বলল না কিছু। জোহান কল করে ফোন স্পিকারে দিল, বলল, ভাই কই আপনি? জাহান নামে। ভড়কে থাকা আরিফের কণ্ঠস্বরে নাফিয়া ঠোঁট কামড়ে হাসে। জোহান বলল, জাহান নামের ওয়েদার কেমন ভাই, বেশি গরম না তো? সবাই মিটিমিটি হাসছে। অন্যদিকে রাগে ফুঁসছে আরিফ। জবাবে বলল, তুই আমাকে কি রঙের আলাপ করার জন্য কল করেছিস? না ভাই, আসলে নোহা আপার বিয়েতে বিনা টাকায় কামলা খোঁজা হচ্ছে, আমি আর জোহান জয়েন করেছি কামলা সংগঠনে, আমরা চাইছি বড় ভাই হিসেবে আপনি আসুন, লিড দিন আমাদের। আরিফ চেঁচালো, অফিসে বসে কামলা দিচ্ছি আর তুই আমার সাথে আজাইরে আলাপ শুরু করেছিস? ফোন রাখ, নয়তো বাড়ি ফিরে যান কবজ করে নিব। ফোনটা কেটে দেয়। নাফিয়া মনে মনে ভাবলো, আগুনের গোলা হয়ে ঘুরছে, নিশ্চয়ই অফিসের চাপ একমাত্র কারণ নয়, কারণ আরও একটা আছে। এটাই মনে হলো নাফিয়ার। নাফিয়া নোহার উদ্দেশ্যে প্রশ্ন ছিল, আরিফ ভাইও আসবে বিয়েতে? হ্যাঁ। বিয়েতে কিভাবে এড়িয়ে যাবে? যদি এতগুলো মানুষের সামনে আরিফ কিছু বলে বসে, হাত ধরে টানাটানি করে, মান সম্মান কোনোটাই থাকবে না। হুট করে নাফিয়ার বোধগম্য হলো এসব আরিফ কোনো দিন করবে না, তার চেয়ে যথেষ্ট বুঝদার মানুষে। নাফিয়া নিজেই উল্টাপাল্টা ভাবে। সূর্যের তেজ ক্ষীণ হয়ে এসেছে, হেলে পড়েছে পশ্চিম আকাশে, আধার নামছে আকাশ জুড়ে। ঠিক তখনই 5 তলা বিল্ডিংয়ে মরিচ বাতি ঝিরঝির করে জ্বলে উঠল। কৃত্রিম আলো ছড়াতে লাগলো চারিদিকে। আরিফ সদ্য গোসল সেরে বেরিয়েছে। মা কুসুম হলুদ রঙের একটি পাঞ্জাবি আয়রন করে দিয়ে গেছেন, এটি পরে যেতে হবে নোহার হলুদ ছোঁয়ার অনুষ্ঠানে। কিন্তু শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই, দেহের সাথে মন অবসন্ন। দূর থেকে শুনতে পেল নাফিয়া আসছে। আসলেই কি আসবে, কিন্তু ডাকবে দূরে, দেখা হলেও কথা হবে না। শিরিন বেগম এসে ডাকলেন, বললেন, তৈরি হয়ে নে। আরিফ মনমোড়া ভঙ্গিতে জবাব দিল, হয়েছেটা কি তোর? আরিফ নত সুরে জবাব দিল, শত্রুর স্বল্প মায়ায় ডুবে বিষণ্ণ অসুখে ভুগছি। কি বললি? কিছু না। যাবি, ভালো কথা, নাফির সাথে তর্ক করলে ভালো হবে না। আচ্ছা মা। ছেলেটা রাজি হয়ে গেল। কেমন যেন দেখাচ্ছে আরিফকে, কিছু একটা তো হয়েছে, কিন্তু বুঝতে পারছে না শিরিন বেগম। আরিফ কাপড় বদলাতে বদলাতে বলল, তর্ক না, কথা বলতে চাই, একবার দেখতে মন আনসান করছে, কিন্তু সেই সুযোগটা দেয়া হচ্ছে না আমাকে। সেজেগুজে তৈরি নাফিয়া শাড়ি পরার উটকো ঝামেলা মাথায় নিতে চায়নি। কুসুম হলুদ আর সাদা রঙের মিশ্রণে একটি সালোয়ার কামিজ জড়িয়ে পা বাড়ালো নোহাদের বাড়ির উদ্দেশ্যে। আরিফদের বাড়ি পেরিয়ে যেতে যেতে ভেংসি কাটলো সেখানে সে। আচমকাই কেউ হাত ধরে টেনে দরজার ভেতরে নিয়ে এলো। কি হলো কয়েক সেকেন্ডের জন্য বুঝে উঠতে পারেনি নাফিয়া। সামনে তাকাতে আরিফকে দেখল।
বিস্ফোরিত চোখে তাকালো একসঙ্গে। হাত টেনে এনে নিজের সামনে দাঁড় করিয়েছে। নাফিয়ার দুটো হাত নিজের এক হাতে শক্ত করে চেপে ধরে আছে আসামির মতো করে, অন্য হাত দেয়ালে ঠেকানো। বন্দি হাতেই নাফিয়া 2-1 কদম পেছনে সরে গেল। বলল, এগুলো কেমন অভদ্রতা? আরিফের মুখমণ্ডল আরও কঠিন হয়ে ওঠে, নাকের পাটা ফুলে আসে। দাম্ভিক স্বরে বলল, এতদিন তুমি যা করছিলে সেটাকে কি ভদ্রতা বলে? কি করেছি আমি? ইগনোর, এড়িয়ে যাচ্ছে আমাকে। সমস্যা কোথায়? আপনি সমস্যা। আরিফ হিমশীতল সুরে আওড়ায়, তুমি সাবধান হয়ে যাও। হাতজোড়া আবদ্ধ, তার মধ্যে এতটা কাছে দাঁড়িয়ে অস্বস্তি আগের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। কণ্ঠ আর কথায় কি দারুণ পরিবর্তন। নাফিয়ার সন্দেহ 90% ঠিক প্রমাণিত হচ্ছে। নাফিয়া একবার চোখ তুলে তাকায়, আবার নামিয়ে ফেলে। মুখ ফুলিয়ে বলল, আপনার মাথা গেছে। আরিফ সামান্য মাথা ঝুঁকায়, নাফিয়াকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল। চোখ এসে ঠেকল মুখমণ্ডলে। ঘন পাপড়ির আড়ালে গাঢ় কালো রঙের কাজল শোভা পাচ্ছে। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দারুণ রকমের ঝংকার তুল্য হৃদগহ্বরে। এলোমেলো চুল থেকে মোহনীয় ঘ্রাণ ভেসে আসছে। সম্মোহনী চাহনি আরিফের। এভাবে চেয়ে আছেন কেন? নেশে টেশে করেননি তো আবার? দেখে মাতাল মনে হচ্ছে, ছাড়েন আমাকে। আরিফের চোখের গভীরতা পরিমাপ করা এই মুহূর্তে অসম্ভব। নাফিয়া আতঙ্কিত হয়ে উল্টাপাল্টা বকছে। স্বাভাবিক করতে চাইছে মুহূর্তটাকে, কিন্তু আরিফ সেটি করতে দিতে নারাজ। আছড়ে পড়া নিঃশ্বাস বেকুল করছে নাফিয়ার অপরিপক্ক হৃদয়ের অনুভূতিগুলোকে। পুরুষ দু ধরনের নেশায় মজে, এক মাদকদ্রব্যে, আর এক কোনো নারীর সুগভীর চোখে। তোমার কি মনে হয় আমি এই মুহূর্তে কোনটা আসক্ত? নাফিয়া অদ্ভুত ব্যবহার করছে, হুটহাট হাসছে, আবার কখনো থম মেরে বসে পড়েছে এদিক ওদিক। গতকালকের আরিফের সেই গভীর দৃষ্টি তাকে বারবার মনে করাচ্ছে। শীতলতা নামছে অঙ্গে প্রত্যঙ্গে। স্বস্তি পেল না সারাটা দিন। তার মধ্যে মায়ের ডাক পড়ল, নাফি, গোসল করে আজ জলদি তৈরি হতে হবে। তৈরি তো হতে হবে, এরপর ওই লোকের মুখোমুখিও হতে হবে। সেটি কিভাবে সহ্য করবে নাফিয়া? এবার তো শতভাগ নিশ্চিত লোকটির ফিউজ উড়ে গেছে। আকাশে বাতাস উড়ছে, সাথে নাফিয়াকেও উড়াতে চাচ্ছে। ফোনে নোটিফিকেশন এলো। নাম নিতে না নিতে হাজির মহাশয়ের মেসেজ। আজ যেন কোনো তিরিং বিরিং না করা হয়। নাফিয়া জবাব দিল না, মুখ ফুলিয়ে বসে রইল। আরও একটি মেসেজ আসে, আবার ইগনোর করছো? ইগনোর করবো না তো কি, পুজো করব? আপনার মতলব ভালো না, সেটা আমি ঠিকই বুঝেছি। কি বুঝেছ? আমাকে ফাঁসাতে চাইছেন না? হ্যাঁ চাইছি, আমি ফাঁসবো না। সেটা সময় বলে দেবে। দ্রুত তৈরি হয়ে এসো, আই এম ওয়েটিং। আপনার ওয়েটিংয়ের গোষ্ঠী কিলাই। 100 হাত দূরে থাকবেন। যদি না থাকি বিচার দিব আপনার মায়ের কাছে। দিও, আমার জন্যই ভালো। মাকে আলাদা করে আর কিছু বলতে হবে না। কি বলতে হবে না? আরিফ হেসে জবাব দেয়, এই যে তোমাকে ফাঁসাতে চাইছি অন্তর্জালে। কাকতালীয়ভাবে আজও পোশাকের রং মিলে গেল আরিফের সাথে। সেও কালো শার্ট পরেছে, আর নাফিয়া কালো রঙের ড্রেস। দূর থেকে নাফিয়াকে দেখে ঠোঁটে এক উজ্জ্বল হাসি ফোটে। অথচ সেই মেয়েটি চোখ ফিরিয়ে নিল। আরিফের মুখ চুপসে যায়। চাইকে এই মেয়ে এমন কেন করে? শিরিন বেগম এবং রেশমা বেগম দুজনেই কুশল বিনিময় করলো। বেশ কিছুক্ষণ যাবত আলাপ চলছে রেশমা বেগম আর শিরিন বেগমের মধ্যে। সাংসারিক আর অন্যান্য আলোচনা নারীদের বরাবরই পছন্দের। সেখানে নির্বিকার ভঙ্গিতে কথা বলতে চাইছে আরিফ দৃষ্টি দিয়ে, কিন্তু কোনো লাভ হলো না। একবারের জন্য তাকায়নি নাফিয়া। মায়ের পাশে দাঁড়িয়ে অন্যদিকে চেয়ে আছে। নোহার বাবা মায়ের সাথে দেখা করে খাবার টেবিলের দিকে এগোলেন। হুট করে নাফিয়ার পাশে এসে বসে আরিফ। ডান দিকে নাফিয়া আর বাম দিকে মাকে ডেকে বসালো। এতগুলো মানুষের সামনে বাম হাতে খাওয়া সম্ভব না। নাফিয়ার মা কোনো চিন্তা ভাবনা না করেই মেয়েকে মুখে তুলে খাইয়ে দিতে শুরু করেন। আরিফ সবার নজর এড়িয়ে কানের কাছে এসে বলল, কি জমিদারি তোমার, এখানেও খাইয়ে দিতে হচ্ছে? নাফিয়া শুনল, কিন্তু প্রতিক্রিয়া দিতে পারল না। মার সামনে কোনো রকম সরে যেতে পারলেই বাসে। লোকটা আশেপাশে থাকলেই কেমন যেন অস্বস্তি লাগা শুরু হয়। এই অস্বস্তির পরিমাণ দ্বিগুণ করল আরিফ। জ্বালাতন করার সীমা ছাড়িয়ে গেছে অনেক আগেই। এবার তার পালা। খেতে খেতে টেবিলের আড়ালে থাকা নাফিয়ার হাতে হাত গলিয়ে দিল। আজ ডান হাত নয়, বাম হাতটা ধরেছে। আঙুলের ভাঁজে শক্ত করে চেপে আছে। নাফিয়ার চোখ বিশাল আকৃতির ধারণ করে। মেয়ের বড় বড় চোখ দেখে বলল, কি হলো? না কিছু না মা,
আরিফ বলল, ঝাল লেগেছে বোধহয় আন্টি, পানি দিন ওকে। রেশমা বেগম চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল, সত্যি ঝাল লেগেছে? না মা, কিছুই হয়নি, প্রতিবেশীদের কথায় কান দিবে না তো। রেশমা বেগম মেকে হাসি বলল, এগুলো কেমন আচরণ? নাফিয়া মিনমিনে গলা বলল, আই এম সরি। আরিফ হাসে, একটু সাবধানতা অবলম্বন করে। তার বাম দিকে তার মা রানী ভিক্টোরিয়া বসে। যদি দেখে তার গুণধর পুত্রের হাতে অন্য কোনো নারীর হাত, সেটি কেটে ভাসিয়ে দিতেও দ্বিধা বোধ করবে না। নাফিয়া ছটফট করছে, নড়চড় করছে অতিরিক্ত। হুট করে আরিফ বলে উঠল, এত নড়চড় করছে কেন নাফিয়া, কোনো সমস্যা? আরিফের মাস্টার ক্লাস অভিনয় দেখে অবাক না হয়ে পারছে না নাফিয়া। না পেরে নখ দাবিয়ে দিল আরিফের হাতে। আরিফ আঁতকে উঠে সাথে সাথে হাত ছেড়ে দেয়। অন্যদিকে শিরিন বেগম ছেলেকে এমন লাফিয়ে উঠতে দেখে বললেন, কী সমস্যা তোর? ব্যাঙের মতো লাফ দিলি কেন? না, কিছু না। এত নরম তুলতুলে হাত, অথচ আঁচড় ভয়াবহ। নাফিয়া ঠোঁট বেঁকিয়ে হাসলো, এবার উচিত শিক্ষা হয়েছে। আরিফ নিজের হাতের দিকে তাকালো। গুনে গুনে 4 আঙ্গুলের 4টি চাপ পড়েছে হাতে। ফুঁসে তাকালো নাফিয়ার দিকে। নাফিয়া খাওয়া শেষে উঠে গিয়ে নিচু স্বরে বলে গেল, টিট ফর ট্যাট। আমি প্রশংসায় কাঁচা, আগে কখনো কোর মেয়ের প্রশংসা করিনি, কিভাবে করব বলো? ছোট বাক্যে লিখি, তোমাকে অসম্ভব রকমের সুন্দর দেখাচ্ছে। আমি তোমার মাঝে কেন সৌন্দর্য খুঁজে বেড়াচ্ছি? এটা তো হওয়ার কথা ছিল না। কানের দুল খুলতে খুলতে মেসেজটি পড়ল নাফিয়া। আনমনে হেসে ফেলে। আয়নায় নিজের মুখটা দেখল। সত্যি কি সে কারো পছন্দের তালিকায় আসার যোগ্য? তবে তার হাতটা? নাফিয়ার মন প্রশ্নবিদ্ধ হয়। সে প্রশ্নটি তার অপ্রিয় মানুষের কাছে রাখল। আমি আদৌ কারো পছন্দের কেউ হওয়ার যোগ্য? কেন নয়? হয়তো কিছু অযোগ্যতা আছে আমার। আরিফ বিরক্ত হয়ে লিখল, তোমার শক থেরাপি দরকার, সব অযোগ্যতা পালাবে। পরপরে হাতের ছবি এলো। ফর্সা হাত, লাল টকটকে হয়ে আছে, আঁচড়ের দাগ স্পষ্ট। নাফিয়া জিভ কাটল দাঁত দিয়ে, বেশি জোরে আঘাত করে ফেলেছে। আরিফ লিখল, কাজটা কি ভালো হলো? বেশ হয়েছে। এগুলো আপনার অসভ্যতার শাস্তি। কারো হাত ধরা অসভ্যতা? অবশ্যই অসভ্যতা। হাত ধরার আগে অসভ্য বলতে এর অর্থ এটাই দাঁড়াচ্ছে আমি জন্মগত অসভ্য। এখন উপায়? নাফিয়া জবাব দেওয়ার চেয়ে বেশি প্রয়োজনীয় অনুভব করলো আরিফের হাতটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাকে। হাত ভর্তি ঘন কালো লোম, গুনে গুনে 3টি রগ ফুলে আছে, মধ্যেই তার দেয়া আঘাতের দাগ। অনুশোচনা হচ্ছে না কেন, উল্টো হাসি পাচ্ছে। কালকের দিনটি আমার চাই নাফি, তোমার সঙ্গ চাই। হুট করে মেসেজটি এসেছে। সাথে সাথে আরও একটি মেসেজ এলো, না করবে না প্লিজ। 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, বাবা ডেকেছেন। একটা দিন তোমায় জ্বালাই, 1 সপ্তাহের ছুটি পাবে আমার জ্বালাতন থেকে। আরিফের আবদার ফেলতে পারেনি নাফিয়া, একেবারেই পারেনি। হুট করে মনে একবার শঙ্কা জেগেছিল, যা হচ্ছে সেটি সঠিক নাকি ভুল, পথটা উচিত নাকি অনুচিত। ভয় হয়েছিল, কিন্তু অবচেতন মন চেয়ে বসলো, এই অপ্রিয় মানুষকে একটি দিনের কিছু মুহূর্ত উপহার দেওয়াই যায়। সে তার পরিবর্তনগুলো প্রকাশ করছে, বেকুলতা মেলে ধরছে। এভাবে প্রত্যাখ্যান করা কি উচিত হবে? মস্তিষ্ক হাজার দ্বিধায় ফেললেও মন সিদ্ধান্তে অটল। হুট করে কেমন অদ্ভুত অনুভবের উদয় হলো অন্তরস্থলে। নাফিয়া ডায়েরিতে লিখল, এক অপ্রিয় মানুষের ছোঁয়া ভয়ঙ্কর হয়ে দাঁড়ালো। দৃষ্টি এলোমেলো করে দিল, কণ্ঠস্বর নিয়ন্ত্রণহীন করে তুলল। গতকাল আরিফ নাফিয়ার প্রশংসা করেছিল। নাফিয়া নিজেকে পরিপাটি করেছে, ভীষণ লজ্জা পাওয়া সত্ত্বেও হালকা সেজেছে। এবার তো নিজের সাথে চোখ মেলাতে পারল না আয়নায়, না দেখে বেরিয়ে গেল। সে জানে আরিফ ঠিক গলির মোড়ে দাঁড়িয়ে, মাথা নত করে এগোয় সেখানে। আরিফ সর্বদাই হাস্যোজ্জ্বল, তবে নাফিয়ার দিকে ছোড়া হাসি ভিন্ন ঠেকছে। নাফিয়া চোখ সরিয়ে দাঁড়িয়ে রইল। আরিফ বলল, মুখ তুলে তাকাও। কি? সাথে সাথে চোখ তুলে নাফিয়া। আরিফ চোখে চোখ রাখল, চোখের মনে এদিক ওদিক নাচিয়ে বলল, তোমার কাজল দেয়া ঠিক হয়নি, এক চোখে মোটা আর এক চোখে চিকন। নাফিয়ার মন উদাস হয়ে গেল। মলিন সুরে বলল, খেয়াল করিনি এতটা। মন খারাপ করছো কেন? কই? আরিফ হেলমেট নিয়ে নাফিয়ার মাথায় দিল, বলল, খেয়াল যদি আমার দিকে থেকে থাকে তাহলে ভুল মাফ করা যায়। নাফিয়া বাইকে উঠে বসে বলে, আমার তো বই গেছে, আপনার দিকে খেয়াল দিব। বয়ে যাক বলে হাসল আরিফ। সাথে নাফিয়াও। তার হাসিটুকু আরিফের দৃষ্টির আড়ালেই রয়ে গেল। বাইক দ্রুত গতিতে চলেছে। আশ্চর্যভাবে ভয় পেল না আজ নাফিয়া।
বাতাসের ঝাপটা অনুভব করছে চোখ বুজে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে ক্ষণে ক্ষণে। সেটি উপভোগ করছে আরিফ লুকিং গ্লাসের সাহায্যে। ঘণ্টাখানেক পর বাইক এসে থামল লেকের পাশে। জায়গার নাম নাফিয়ার জানা নেই, কিন্তু সামনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরিফকে ফেলেই সামনের দিকে এগিয়ে গেল। পায়ের গতি দ্রুত করে নাফিয়া সরাসরি এসে দাঁড়ায় কাঠের তৈরি ব্রিজের ওপর। ঠান্ডা বাতাস বইছে এখানে। আরিফ পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল, ভালো লাগছে? খুব, উচ্ছ্বাসের সাথে জবাব দিল নাফিয়া। আরিফ জুতো খুলে বসল। নাফিয়াকেও হাতের ইশারায় ডাকে। বিনা বাক্যে নাফিয়াকে এসে বসালো পাশে। বলল, জায়গাটা কি সুন্দর! ইস, আগে কেন এলাম না? কারণ আমি নিয়েই আসিনি। আপনার কথা বলছি না, বাবার সাথেও আসতে পারতাম। সেটা না হয় তোমার বাবা মাকে যে জিজ্ঞেস করো। হুট করে মুখ নামালো নাফিয়া। মন খারাপ হয়ে আসে বলে, বাবাকে মিস করছি। আরিফ বলল, কোথায় সে? দাদিকে নিয়ে গ্রামে গিয়েছে। আরিফ উঁচু গলে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। নাফিয়া ঘুরে তাকালো প্রশ্নবিদ্ধ চোখে। জানতে চাইল, খুশি হলেন বুঝি? অবশ্যই। বুড়িটা নেই, জ্বালাও নেই। নাফিয়া ঠোঁট কামড়ে হাসে। কি যেন ভাবল, সেই ভাবনার কারণে হাসির উৎপত্তি। আরিফের ইচ্ছে হলো হাসির কারণ জানতে। শীতল দৃষ্টিতে সে বলল, হাসির কারণ? কিছু টক্সিক মানুষ আশেপাশে না থাকলে জীবন আসলেই সুন্দর। ঠিক যেমন তোমার দাদি, পুরো দুনিয়াতে একমাত্র পিস, তাও ফল্টি। নাফিয়া এবার আর আরিফকে শাসায়নি, দাদির হয়ে তর্ক করেনি। সত্যি মানুষটি তাকে ভীষণ কষ্ট দিয়েছে। হুট করে মনে পড়ল, কান্না পায়। প্রকৃতির ঘরে আচ্ছন্ন নাফিয়ার চোখ পড়ল না আরিফের দিকে। একজোড়া চোখ তার মাঝে কিভাবে আবদ্ধ সে কি খেয়াল আছে তার? তার ছোটোখাটো নড়চড়, চোখের পলক কারো অন্তরে ভীষণভাবে গিয়ে গেঁথে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল এই প্রশ্নে জর্জরিত আরিফ। আমার সাথে দুর্ঘটনা না হলে আমার জীবনটা আরও সুন্দর হতে পারত, তাই না? এখন কি সুন্দর নয়? কিছুটা অসম্পূর্ণ। ভুল ধারণা তোমার। আপনিও অনুভূতির জোরে। আর বলতে ইচ্ছে হলো না নাফিয়ার। চুপ করে গেল। আরিফ পাশ ঘেঁষে বসে। ভারী মাথাটা তার দুর্বল কাঁধে এলিয়ে দিল। চমকে ওঠে নাফিয়া। আরিফ ধীর গলায় বলল, অনুভূতির কিছু ধাপ থাকে। অনুভূতির প্রথম ধাপ, এরপর মায়া, এরপর কি? এরপর তোমার নড়চড় আমার ভালো লাগছে না, স্থির থাকো। হুট করে ধমকে উঠল আরিফ। এড়িয়ে গেল আরিফ। অদ্ভুত এক শান্তি অনুভব করছে নাফিয়ার কাঁধে মাথা এলিয়ে দিয়ে। মুহূর্ত এখানে থেমে যাওয়ার প্রার্থনাটুকু করল। এড়িয়ে গেলেন কিন্তু। আপনি মাথা সরান। আপনার পুরো একটা দানবের মতো মাথা। আমার নাজুক কাঁধ এই ভার নিতে পারছে না। আর মানুষই বা কী ভাববে? যা তুমি ভাবছো তাই ভাববে। আরিফের চুলগুলো গালে এসে স্পর্শ করছে। নাফিয়া চোরের মতো এদিক ওদিক তাকালো। কেউ চেনেই তো? লোকটা ভারী নির্লজ্জ, কোনো কাণ্ডজ্ঞান নেই তার। কিভাবে সরানো যায়? পায়তারা শুরু করলো নাফিয়া। হুট করে বুদ্ধি খেয়ে গেল। বলল, আপনার খিদে পায়নি? দুর্বল জায়গায় হাত দিবে না বলে দিচ্ছি। নাফিয়া ঠোঁট টিপে হাসলো। বলল, আমার তো ভীষণ খিদে পেয়েছে। দেখুন না সামনে রেস্টুরেন্ট থেকে কি সুন্দর খাবারের ঘ্রাণ আসছে, সেখানে চলুন। মেয়েটা স্বস্তিতে থাকতে দিল না। তার কথা শুনে ঘ্রাণ আর নাকেও আসছে তার। মাথা দিলে তাকালো পাশে। দুপুরের খাবারের সময় কাপড় ঝাড়া দিয়ে উঠে বলল, আমাকে কিভাবে জব্দ করতে হয় ভালো শিখেছ। আমি কি করলাম আশ্চর্য? আমার অন্তরে রফা দফা করে জানতে চাইছে কি করেছে সে। সেটা একান্তে আপনার দোষ বলে হাঁটতে শুরু করে নাফিয়া। তার পিছু নিল আরিফ। বিভিন্ন ধরনের খাবার আছে এখানে, কিন্তু মন টানলো বাঙালি খাবারে। হরেক রকমের ভর্তা অর্ডার করেছে আরিফ। নাফিয়া শুধু চেয়ে দেখল। কিছু খাবারের নাম সে নিজেও জানে না। যা যা দিবে সব খেতে হবে তোমার। যা ভালো লাগবে তাই খাবো। খেতে শিখো, রাত্রেও শিখো, ভবিষ্যতে কাজে দিবে। কথার অর্থ বুঝেনি নাফিয়া। খাবার আসার সাথে সাথে আরিফের মনোযোগ সম্পূর্ণ সরে যায় নাফির কাছ থেকে। নাফিয়া অবাক হয়ে দেখল শুধু খাবার সার্ভ করে দেওয়ার পর তাকে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না। একটা মানুষ এত বড় ভোজন রসিক কী করে হতে পারে? মুখ ফুলিয়ে রইল নাফিয়া। আরিফ এক পলক তার দিকে চেয়ে বলে, অভিমান করে লাভ নেই, খাবার আমার প্রথম ভালোবাসা। খাবার শেষে হাঁটছে আরিফ। অতিরিক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে আছে, হজম করার জন্য হাঁটছে।
সাথে নাফিয়াকেও কসরত করাচ্ছে, ভারী অদ্ভুত লোক। নাফিয়ার নজর গেল কৃষ্ণচূড়া গাছের নিচে, দৌড়ে গেল সেখানে, আরিফের দিকে চেয়ে বলল, আমাকে এখানে কিছু ছবি তুলে দিন না, দেখুন কি সুন্দর গাছ। আবদারের কণ্ঠ সুন্দর শোনাচ্ছে। প্রথম আবদার তার, আহামরি কিছু চায়নি, কিন্তু তার মনে হলো এর চেয়ে প্রয়োজনীয় আর কিছু নেই এই মুহূর্তে। আরিফ এগিয়ে গেল, কিছু ফুল কুড়িয়ে নাফিয়ার কানে গুজে দিল, সম্মোহনী দৃষ্টিতে তাকালো তার দিকে, বলল, এভাবে আবদার করলে জানটুকু হাজির করে দিব।